असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শহীদ যতীন দাস ও পঞ্চাননী ক্ষেত্রনাথ মল্লিক স্মারক বক্তৃতা। শহীদ যতীন দাস দেশ কাল যুগের সীমায়িত গণ্ডি ছাড়ানো স্মরণীয় বিপ্লবী বীর শহীদ যতীন দাস। 1904 খ্রিস্টাব্দের 27 অক্টোবর কলকাতায় জন্ম। মা সুহাসিনী এবং বাবা বঙ্কিম বিহারী দাস। ব্রিটিশ রাজশক্তির নিপীড়ন ও অত্যাচারে জর্জরিত ভারতমাতার শৃঙ্খল মোচনে শহীদ যতীন দাসের আত্মাহুতি এক নবযুগের দ্যোতক। বিপ্লবী যতীন দাসের জন্মের কয়েক মাস পরেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হয়। শুরু হল গণজাগরণ, স্বদেশী যুগের সূচনা। বঙ্গভঙ্গ রদ হল, প্রস্তুতি চলতে লাগলো সংগ্রামের পরবর্তী পর্যায়ে। 1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও ধিক্কারে ফেটে পড়ল দেশবাসী। যতীন দাসের কিশোর মনেও লাগলো তার অভিঘাত। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সক্রিয় সংগ্রামের এক শুভ ইঙ্গিত সূচিত হল। 1921 সালে অসহযোগ আন্দোলনের তীব্রতা, উত্তাল ঢেউ ও গণ উদ্যম কিশোর যতীন দাসকে প্রভাবিত করল। পরাধীনতার দুর্বার বন্ধন অসহ্য কিশোর যতীন দাস কলেরা, বসন্ত প্রভৃতি মহামারীর মধ্যে বস্তিতে বস্তিতে অসহায় জনগণের সেবায় সমর্পিত প্রাণ। আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে দুস্থ, নিঃস্ব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিত তিনি। বিদ্যালয়ের পাঠ শেষে বঙ্গবাসী কলেজে ছাত্র হিসেবেও নিরক্ষরতা দূরীকরণে তার অপরিসীম উৎসাহ। বাংলায় তখন অগ্নিযুগ। দলে দলে তরুণ তরুণীরা এসে ভিড় করছেন স্বাধীনতা আন্দোলনের আঙিনায়। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বৈপ্লবিক সংগঠনের কাজের দায়িত্ব অর্পিত হল যতীন দাসের ওপর। HR এর মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র অভ্যুত্থান ও সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ রাজশক্তির উচ্ছেদ সাধন। নিঃসংকোচিত্ত নির্ভয় যতীন দাস বিভিন্ন ছদ্মবেশে গোপনে অস্ত্র সরবরাহের কাজে আত্মনিয়োগ করেন। মেরাটে বিপ্লবীদের বৈঠকে যতীন দাস ও ভগৎ সিং যোগ দেন। বেঙ্গল অর্ডিন্যান্স অ্যাক্টে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়। 1928 খ্রিস্টাব্দে তিনি মুক্তি পান। মুক্তিলাভের পর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার করে যোগদান করেন, পরে মেজর হন। 1928 সালে ভারতবর্ষের শাসন সংস্কারের প্রস্তাব নিয়ে ইংল্যান্ড থেকে সাইমন সাহেবের নেতৃত্বে এক কমিশন আসে। দেশব্যাপী গো ব্যাক সাইমন ধ্বনি ওঠে। পাঞ্জাবের লাহোরে আন্দোলনরত নিরস্ত্র জনতার ওপর স্যান্ডার্স সাহেব নির্মম অত্যাচার করলেন। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ধ্বনিত হল দেশময়। HR এর কেন্দ্রীয় সদস্যদের কয়েকজন স্যান্ডার্স সাহেবকে হত্যা করার সিদ্ধান্ত নেন। 1928 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর প্রকাশ্য রাজপথে স্যান্ডার্স সাহেবকে হত্যা করা হল। ধরপাকড় শুরু হল। HR এর সংগঠক যতীন দাস ধৃত হলেন। ধৃত বিপ্লবীদের লাহোর সেন্ট্রাল জেলে এনে রাখা হলো। যতীন দাসকেও সেখানেই স্থানান্তরিত করা হলো। সাধারণ খুনি অপরাধীদের সঙ্গে রাজনৈতিক বন্দীদের সমপর্যায়ভুক্ত করায় লাহোরের সেন্ট্রাল জেলে উন্নত জেল আইন প্রণয়নের দাবিতে রাজনৈতিক বন্দীরা জেলের ভেতর আন্দোলন শুরু করলেন। শুরু হয় ক্রমান্বয়ে অনশন। যতীন দাস অনশনে সামিল হলেন। ব্রত সাধন অথবা মৃত্যুবরণ, মাঝামাঝি কোনো সংকল্প নির্ভীক যতীন দাসের মনে নেই। সপ্তাহ মাস গড়িয়ে গেল। মতিলাল নেহেরু জওহরলালকে পাঠালেন। পাঞ্জাবের তদানীন্তন ইংরেজ গভর্নর অনুরোধ করলেন, কিন্তু কোনো অনুরোধ উপরোধ যতীন দাসের অনশন ভঙ্গ করতে পারল না। 63 দিন অনশনের পর একমাত্র সহোদর এবং দক্ষিণ কলকাতার কয়েকজন নিকট সহকর্মীর নিবিড় সান্নিধ্যে অনশনরত যতীন দাস দেশমাতৃকার চরণতলে অমূল্য জীবন দান করলেন। মৃত্যুঞ্জয়ী বীর শহীদ যতীন দাস দেশপ্রেমের এক উজ্জ্বল আদর্শের বাহক। বাংলার ঘরে ঘরে, ভারতের কোণে কোণে এই অকুতভয় নিবেদিত প্রাণ যতীন দাস নামটি আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। শহীদ যতীন দাস স্মৃতি সমিতির পৃষ্ঠপোষকতায় এই বক্তৃতাটি আয়োজিত। পঞ্চাননী ক্ষেত্রনাথ মল্লিক 1885 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার কচুয়া গ্রামে ক্ষেত্রনাথ মল্লিক
জন্মগ্রহণ করেন। শিশু বয়সে ক্ষেত্রনাথ অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার অসাধারণ প্রতিভা জীবনের নানা ক্ষেত্রে প্রকাশিত হয়। তার বিভিন্ন লোকহিতকর কাজের জন্য তিনি ধনী দরিদ্র হিন্দু মুসলমান নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছ থেকে গভীর শ্রদ্ধা পেয়েছিলেন। 1952 খ্রিস্টাব্দে ক্ষেত্রনাথ মল্লিক পরলোক গমন করেন। তার পত্নী পঞ্চাননী মল্লিক বসিরহাট মহকুমার পুঁড়া গ্রামে এক বিদ্যুৎসাহী ভট্টাচার্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্থৈর্য, ধৈর্য এবং মধুর স্বভাবের জন্য তার আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। পঞ্চাননী ক্ষেত্রনাথ মল্লিক স্মারক বক্তৃতা তাদের পঞ্চম পুত্র স্বর্গীয় সরপতিনাথ মল্লিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ বাংলায় শহীদ যতীন দাস ও পঞ্চাননী ক্ষেত্রনাথ মল্লিক স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর সবুজ কলি সেন, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী, এবং বর্তমানে তিনি আমাদের ইনস্টিটিউটের যে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস রয়েছে সেইটির তিনি দায়িত্বে রয়েছেন। তার আলোচনার বিষয় বঙ্গভঙ্গ আন্দোলন এবং রবীন্দ্রনাথ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৎ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি প্রণাম জানাই এখানে সভায় উপস্থিত রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দকে আমার প্রণাম। আজ শহীদ যতীন দাস এবং পঞ্চাননী ক্ষেত্রনাথ মল্লিকের স্মরণে আমার প্রণাম জানাই এবং শুভ বিজয়া ও আসন্ন দীপাবলির শুভেচ্ছা নমস্কার জানাই সমবেত শ্রোতৃমণ্ডলীকে। আজ 16ই অক্টোবর 2025। আজ থেকে 120 বছর আগে 1905-2025 বঙ্গভঙ্গ আইন কার্যকর করা হয়েছিল। সেই দিনটার কথা মনে রেখেই আমি এই বঙ্গভঙ্গ আন্দোলন এবং রবীন্দ্রনাথ বিষয়টি নির্বাচন করেছি। 1905 সালের বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথের নামটি এমন অচ্ছেদ্যভাবে জড়িয়ে গিয়েছিল যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সেই বঙ্গভঙ্গের ইতিহাস লেখাটা আর সম্ভব নয়। যদিও রবীন্দ্রনাথ কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তখন রাজনীতির অঙ্গনে এসে গেছেন বিখ্যাত বাঙালি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার মতো ছিলেন না। রবীন্দ্রনাথের বয়স তখন ছিল 44। তখন তিনি নবপর্যায়ে বঙ্গদর্শনের সম্পাদক, বঙ্গদর্শন পত্রিকার। এর আগে তিনি সম্পাদনা করেছেন সাধনা পত্রিকা। এই 44 বছর বয়সের মধ্যে তার কবিতার বই, নাটক, 3টি উপন্যাস বেরিয়েছে। সাধনা পত্রিকা গল্প লিখে তার খ্যাতি ছড়িয়েছে। সর্বোপরি তিনি সর্বজন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ ঠাকুরের, মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র এবং সেই সময়ে তিনি পূর্ববঙ্গে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জমিদারি পরিদর্শনে রত। ইনি এই জমিদার কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ এমন একটা আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়াবেন এবং আন্দোলনকে নেতৃত্ব দেবেন, এ কথা কেউই ভাবতে পারেননি। তিনি ধনী পরিবারের সন্তান, উপরন্তু কবি ও সাহিত্যিক। সাধারণ মানুষের মধ্যে নেমে এসে রবীন্দ্রনাথ তাদের আন্দোলনের নেতা হয়ে উঠবেন, এটা ঠিক প্রত্যাশিত ছিল না। তবু যে রবীন্দ্রনাথ দেশের ও জাতির সংকটের সময় দূরে সরে থাকতে পারলেন না, এতে তার আর একটা রূপ আমাদের কাছে প্রতিভাত হলো এবং উজ্জ্বল হয়ে উঠল। বাংলাকে যখন বিভক্ত করা হচ্ছে এবং বাঙালি সমাজকে যখন বিচ্ছিন্ন ও খণ্ডিত করা হচ্ছে, তখন রবীন্দ্রনাথ জাতির মর্মবেদনার একটা ভাষা দিলেন। বাঙালি জাতিকে দিলেন প্রতিবাদের ভাষা। রাখি বেঁধে সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটিকে নিবিড় করে তুললেন। বাঙালির কণ্ঠে দিলেন গান। বাঙালি যেন একটা পরিবার, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের মধ্যে জাগিয়ে দিলেন ঐক্য চেতনা। এখন খুব সংক্ষেপে এই বঙ্গভঙ্গ কেন হলো, এই আন্দোলনের
প্রেক্ষিতটা দেখা যাক। মোগল আমল থেকেই বাংলার সঙ্গে বিহার ও উড়িষ্যা যুক্ত ছিল। তখন তাকে বলা হতো সুবে বাংলা, বিহার, উড়িষ্যা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও সেটা অব্যাহত ছিল। আসাম তখনও বাংলার রাষ্ট্রীয় সীমানার মধ্যে ছিল না, কারণ নিম্ন আসাম অনেকদিন পর্যন্ত স্বায়ত্ত শাসনাধীন হয়ে আলাদা ছিল। 1838 খ্রিস্টাব্দ থেকে আসামের সীমান্ত জেলাগুলো এবং কাছাড় ও জয়ন্তিয়া ব্রিটিশ শাসনাধীনে চলে এলো। 1854 সাল থেকে একজন লেফটেন্যান্ট গভর্নর বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের ভারপ্রাপ্ত হন। আমরা সবাই জানি আসামের ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা সম্পর্ক আছে, কিন্তু পার্বত্য অঞ্চলের অধিবাসীদের যে ভাষা সেটা আলাদা আলাদা ছিল। তখন সুবে বাংলায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বাংলায় বাংলা ভাষা ছাড়া অনেকগুলো ভাষা প্রচলিত ছিল। এটা লক্ষ্য করবারই বিষয় এই যে 1903 খ্রিস্টাব্দে H.H. রিজলি বাংলা ভাগের যে প্রস্তাব করেছিলেন তাতে বাঙালি আসামের সঙ্গে বা বিহারের সঙ্গে থাকতে আপত্তি করেননি। তাদের আপত্তি হলো কি, বাংলাকে বিভক্ত করে দেওয়ার প্রস্তাবে। আমরা একটু পরে এটা আসছি। প্রস্তাবটা কি ছিল? বিহার, ছোটনাগপুর, উড়িষ্যার সঙ্গে বাংলাদেশের কিছুটাকে যোগ করে দেওয়া হবে, অর্থাৎ পশ্চিম বাংলাকে। অন্যদিকে পূর্ব বাংলাকে জুড়ে দেওয়া হলো আসামের সঙ্গে। এই প্রস্তাবের প্রতিবাদ করে যে আন্দোলন হলো সেটা বাংলাকে বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য নয়, বা আসামের সঙ্গেও যুক্ত হওয়ার জন্য নয়। আন্দোলন যেটা হয়েছিল মূল বাংলাটাকে দুভাগে ভাগ করে দেওয়ার জন্যে। একটা ভাগ চলে যাবে আসামে, আর একটা ভাগ চলে যাবে বিহারের সঙ্গে। যদি এমন হতো যে সমগ্র বাংলা অখণ্ডভাবে বিহারের সঙ্গে যুক্ত হয়ে যেত, বা অখণ্ড বাংলা সমগ্রভাবে আসামের সঙ্গে যুক্ত হয়ে যেত, তাহলে হয়তো এই বঙ্গভঙ্গ আন্দোলনটা হতো কিনা সন্দেহ। অর্থাৎ বাংলা ভাষীরা একত্র থাকতে চায়, সমগ্রভাবে তাদের যার সঙ্গেই জুড়ে দেওয়া হোক না কেন, এই ব্যাপারটা মনে রাখতে হবে। বাংলা ভাষা যারা বলে তারা যে ধর্মেরই হোক না কেন, তারা একটাই জাতি বা সমাজ, তাকে ভাগ হতে দেওয়া চলবে না। এটাই ছিল তখনকার বাঙালির মনোভাব। একটু আগে বললাম 1903 ডিসেম্বর মাসে ভারত সরকারের প্রধান সচিব H.H. রিজলি বাংলা সরকারের সচিবের কাছে বাংলা ভাষী দেশটাকে দুভাগে ভাগ করার প্রস্তাব পাঠান। এইবারে প্রস্তাবের মূল বক্তব্য ছিল বিহার, উড়িষ্যার সঙ্গে পশ্চিমবাংলাকে মেশাতে হবে, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামকে জুড়ে দিতে হবে আসামের সঙ্গে। এই যে দুটো প্রদেশ তৈরি হবে সেটা কেন্দ্রীয় শাসনাধীনে থেকে যাবে, তবে বাঙালি বলতে যে বৃহৎ একটা জনসমাজকে বোঝাতো সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা করার জন্য যুক্তি কি দিন রিজলি সাহেব? বললেন যে বাংলাদেশের এত জনসংখ্যা, বাঙালিদের পরিসরটা এত বড়, এইসব বিবেচনা করে শাসন কার্যের সুবিধার জন্য তাকে ভাগ করে দেওয়াই দরকার মনে করেছিলেন ভারত সরকার, তখনকার ভারত সরকার, ইংরাজ। কিন্তু তখনকার বাঙালিরা এই পরিকল্পনাকে গ্রহণ করল না। তারা দেখলো শাসনের সুবিধার কথা যাই বলা হোক না কেন, এই বিভাজনের ফলে বাংলা ভাষীদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হবে। এই আশঙ্কাতেই বঙ্গভঙ্গ আন্দোলন গড়ে উঠেছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। বিহার সংশ্লিষ্ট বাঙালি এবং আসাম সংশ্লিষ্ট বাঙালি আলাদা হয়ে যাবে। তার ফলে কি হবে? তাদের যে বাঙালির যে আচার অনুষ্ঠান, ক্রিয়াকলাপ, রুচি, অভ্যাস ধীরে ধীরে ভিন্ন রূপ নিতে থাকবে। ফলে বাঙালির সত্তাটা যেন দুটো রূপ নিয়ে নেবে, ভিন্ন ভিন্ন। তখনই বাঙালি বুঝলো ভাষার গুরুত্ব কি। ভাষাই হলো বাঙালির পরিচয়। ভাষার সঙ্গে প্রচলিত হয়ে আছে আমাদের নানা রকমের সংস্কার, এর দ্বারাই কিন্তু পরিচয়। সেকালে বাঙালি ভয় পেল, শঙ্কিত হলো আত্মখণ্ডের সম্ভাবনায়। বাঙালি জাতিকে খণ্ডন করা হচ্ছে।
ইংরাজ শাসক যে যুক্তি দিয়েছিল শাসন কার্যের প্রয়োজনীয়তা, বাঙালি সেটা বিশ্বাস করেনি। যদিও রিজলির প্রস্তাবে এছাড়া আর কোনো যুক্তি ছিল না ভাগ করা নিয়ে। আসল কারণটা বুঝলাম যখন 1904 সালে কুখ্যাত বড়লাট কার্জন পূর্ব বাংলায় যান এবং সেখানে বাঙালিদের তিনি বোঝাবার চেষ্টা করেন বঙ্গ বিভাগকে মেনে নিতে। ঢাকায়, ময়মনসিংহে তিনি শাসনের সুবিধার যুক্তি দিলেন, আর সেই সঙ্গে মুসলমান সম্প্রদায়কে মনে করিয়ে দিয়েছিলেন যে মোগল আমল থেকে পূর্ব বাংলায় তারা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা শাসকের আনুকূল্য পায়নি। বিশেষ করে তখন জমিদাররা সবাই ছিলেন হিন্দু জমিদার, অধিকাংশ। এবার তারা যদি গরিষ্ঠ সংখ্যা নিয়ে আলাদা প্রদেশ করতে পারে তবে তারা উন্নয়নের সুবিধা পাবে এবং তারা মুসলিম সমাজ এগিয়ে যাবে। ঢাকার নবাব এটাকে গ্রহণ করলেন। তিনি একথাও বললেন যে মুসলিম সমাজ বঙ্গ বিভাগ চায় এবং তারা আর একটা প্রভিন্স বা প্রদেশ চায়। লর্ড কার্জন বঙ্গ বিভাগের যে কূটকৌশল অবলম্বন করেছিলেন সেটা হলো হিন্দু মুসলমানকে বিরোধ করে দেওয়া, তাদের মধ্যে একটা পার্থক্য করে দেওয়া, এবং পার্থক্যটাকে উনি খুব বড় করে দেখালেন। ইংরেজ শাসনকর্তা প্রচারের জন্যই হোক বা পূর্ব থেকেই অনেক আগে থেকে হিন্দু মুসলমান সম্প্রদায়ের সঙ্গে ছোটখাটো বিরোধ লেগে চলেই আসছিল বলেই হোক, মুসলমানদের মধ্যে কিছু অংশ এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেয়নি। যেমন ঢাকার নবাবের কথা বললাম, 1906 সালে ঢাকায় মুসলিম লীগ তৈরি হলো। মুসলিম লীগের কি উদ্দেশ্য ছিল? ব্রিটিশের প্রতি আনুগত্য করবে, নিজেদের স্বার্থ রক্ষা করবে, তার সঙ্গে আরও একটা কথা ছিল যে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে আমরা সৌহার্দ্য রক্ষা করে চলব। এই দুই সম্প্রদায়ের আচার রীতি প্রথার বৈষম্য তো ছিলই, কার্জন সেটার ওপর জোর দিয়েই অনৈক্যকে বড় করে দেখালেন এবং বঙ্গভঙ্গের প্রস্তাবটা দিলেন। এই বঙ্গভঙ্গ প্রস্তাব 1903-এর আগে, তার 34 বছর আগে আরও একবার বঙ্গভঙ্গের প্রস্তাব হয়েছিল 1868 সালে। তখন প্রস্তাব করেছিলেন স্যার স্ট্যাফোর্ড নর্থকোট। সেই সময়ে এইরকমভাবেই বাংলার কিছু অংশ আসামের সঙ্গে, কিছু অংশ বিহারের সঙ্গে যোগ দেওয়ার কথা উঠেছিল। সেই প্রস্তাবটা কার্যকরী হয়নি, তখন মানুষও জেগেও ওঠেনি। আবার যখন সেই প্রস্তাবটা এলো, যুক্তিটা একই ছিল। তো দ্বিতীয়বারে প্রস্তাবের আসল কারণ হলো শাসনের সুবিধা না, কারণটা গুরুতর, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ লাগিয়ে দেওয়া। কিন্তু দ্বিতীয়বারে দেখা গেল বাঙালির সচেতনতা বেড়ে গেছে, বাঙালি আত্মসচেতন হয়েছে। কেন? 1857 কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ। তারপরে দেখা গেল যে ইংল্যান্ডের রানী ভারতের শাসনভার নিজের হাতে গ্রহণ করলেন। স্থাপিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, দেশে বিস্তার হলো ক্রমশই ইংরাজি শিক্ষার। এই ইংরাজি শিক্ষার ফলে কি হলো? যারা শিক্ষিত মানুষ তারা দেশ বিদেশে সংবাদ রাখতে শুরু করলেন, জ্ঞান বিজ্ঞান ইতিহাসের চর্চা করলেন, বিচারবোধে নতুন দিগন্ত খুলে গেল, ন্যায় অন্যায়ের নতুন মানদণ্ড দেখা দিল। যার ফলে তারা বিবেচনা করতে লাগলেন ইংরাজ শাসনের সুফলটা কি আর কুফলটা কি। বিচার প্রবণতা এলো। ইংরাজি শিক্ষা আমাদের দেশে একটা মিশ্র প্রভাব বিস্তার করলো। নতুন বোধবুদ্ধি, ইউরোপের রেনেসা, ফরাসি বিপ্লব থেকে এলো নতুন মানবমূল্য, হিউম্যানিটি, ভ্যালুজ এলো। ইংরাজের সান্নিধ্যের ফলেই কিন্তু ওটা আমরা পেয়েছিলাম, স্বীকার করতে কোনো দ্বিধা নেই। যার জন্য আমরা দেখি রামমোহন রায় থেকে বঙ্কিমচন্দ্র পর্যন্ত এই সব কারণেই ইংরাজ রাজত্বটা প্রয়োজন বলে মনে করতেন। তখনও তারা স্বাধীনতা বোধটাও সে সময়টায় সেভাবে আসেনি। তাদের অন্তত দ্বিধা ছিল না, অন্তত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে। 1857 সিপাহী বিদ্রোহ পর্যন্ত আমাদের শিক্ষিত সমাজের এই মনোভাবটা স্পষ্ট ছিল। এই মনোভাবের ফলটা কিন্তু একটা মনে রাখতে হবে, ইংরেজের অন্ধ আনুগত্য না। এর ফল ছিল আত্মগঠনের উদ্যম, অর্থাৎ আমাদের আত্মবিকাশের চেষ্টা করতে হবে। আমাদের কি নেই আর কি করতে হবে, কেমনভাবে বাঙালির আত্মোন্নতি সম্ভব, এই চিন্তায় গঠনমূলক কাজে আমাদের প্রেরণা ছিল।
70-এর দশকে, যদি আপনারা সেই সময়কার ইতিহাস কেউ জানেন বা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে থাকেন, তাহলে দেখবেন হিন্দু মেলার কথা বলা হয়েছে। তখন রবীন্দ্রনাথের বয়স অনেক কম। সেই হিন্দু মেলা থেকে তার সূত্রপাত হলো জাতীয়তা বোধের, বলতে পারি। এই মেলার উদ্দেশ্য কি ছিল? স্বাদেশিকতার জাগরণ ঘটানো। নানা জাতীয় অনুষ্ঠানে প্রচলন হলো, জাতীয় বিদ্যালয়, জাতীয় ব্যায়ামশালা, জাতীয় রঙ্গমঞ্চ, প্রদর্শনী ইত্যাদির আয়োজন হলো। অর্থাৎ ইংরেজের সঙ্গে বিরোধিতা না করে নিজেদের মধ্যে আমরা জাতীয় ভাবের প্রয়াস করলাম, আনতে চেষ্টা করলাম জাতীয়তা বোধ। ইংরাজের কাছে যেমন আমাদের শিক্ষণীয় অনেক আছে, তেমনি ইংরেজের সাহায্য ছাড়াই আমাদের নিজেদের জাতীয় চরিত্র অনুযায়ী নিজেদের বিকাশ করতে হবে, এটাও ছিল আকাঙ্ক্ষিত। এই রকম সময়ে এই ইংরেজ জাতির প্রতি এই যে বিশ্বাস যে তারা আমাদের ভালো করেছে এবং তাদের রাজত্ব দরকার, 19 শতকেই বাঙালির মধ্যে তৈরি হয়ে উঠলেও 19 শতকের শেষের দিকে নানা কারণে আমরা দেখি অসন্তোষ বাড়তে লাগলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শুরু হলো। ইলবার্ট বিলকে উপলক্ষ করে প্রতিকূল মনোভাব উঠে উঠল। বৈষম্য করতেন ইংরাজরা, সেই জন্য ইংরেজ জাতির প্রতি শিক্ষিত বাঙালির বিশ্বাস শিথিল হয়ে আসছিল। আমরা রবীন্দ্রনাথের সাধনা প্রবন্ধে, নবপর্যায়ে বঙ্গদর্শনে এই মনোভাবের প্রতিফলন দেখতে পাই বিভিন্ন মানুষের হাতে লেখার মধ্যে দিয়ে। এই রকম পরিস্থিতিতে যখন বঙ্গভঙ্গের প্রস্তাব এলো, তখন সমস্ত বাঙালি স্বভাবতই সচকিত হয়ে উঠল। রবীন্দ্রনাথ বঙ্গ বিভাগ বলে একটা প্রবন্ধ লিখে বাঙালিকে অবহিত করে দিলেন। রবীন্দ্রনাথ এমন একটা সময় এই প্রবন্ধটা লিখলেন, তখন তিনি আর নিভৃতচারী কবি নন। এর আগে পর্যন্ত আমরা রবীন্দ্রনাথকে দেখি কবি সাহিত্যিক, লীলাবিলাসের কবি, মুখ্যত লীলাবিলাসের কবি, এবং মুখ্যত তিনি আছেন তখন জমিদারি পরিদর্শনে পূর্ব বাংলায়। সৌন্দর্য স্বপ্নমুগ্ধ কল্পনা বিলাসী, সোনারতরী, চিত্রা, চৈতালির নিটোল ভাবময় সৌন্দর্যের সৃষ্টিতে তিনি তৃপ্ত হয়ে আছেন। আবার সেই সময় তিনি উত্তরবঙ্গে জমিদারি পরিদর্শন করছেন, পল্লী জীবনকে দেখছেন। পল্লী জীবনে যখন রবীন্দ্রনাথ গেলেন 29 বছর বয়সে, কলকাতার জোড়াসাঁকোর এই সংস্কৃতির কেন্দ্র থেকে পিতা যখন পাঠালেন তাকে জমিদারিতে, রবীন্দ্রনাথ দেখছেন সেই সময়ে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়ে গেছে এবং কংগ্রেসি নেতারা ইংরাজিতে বক্তৃতা দেন, সবাই শহর কেন্দ্রিক। তাদের কাছে ভারতবর্ষ ছিল কলকাতা, বম্বে, দিল্লি, মাদ্রাজ ইত্যাদি বড় বড় শহরগুলো, এবং ভারতবাসীকে তারা প্রধানত তাদের কাছে ছিল কারা? শিক্ষিত এলিট ভারতবাসী। রবীন্দ্রনাথ যখন পূর্ব বাংলায় গেলেন, তখন ভারতবর্ষের আসল চিত্রটা তিনি দেখতে পেলেন। অন্ন নেই, বস্ত্র নেই, দারিদ্র, ঋণ ভারে জর্জরিত, স্বাস্থ্য নেই, চিকিৎসা নেই। তখন এই পল্লী জীবনকে তিনি দেখলেন শিক্ষাহীন, ধনহীন। সুন্দর লিখেছেন পল্লী প্রকৃতিতে, বলছেন যে হিমালয়ের চূড়ায় শিখরে বসিয়া ভারতবর্ষের দিকে করুণ তাকাইয়া দৃষ্টি দিয়া বীণাবাদন করছেন দেশমাতা, এই কথা কল্পনা মাত্র। কিন্তু সেই ভারত মাতা পঙ্কিল পানা পুকুরের ধারে বসে ছিন্ন কাপড় পরে অনাহারে ক্লিষ্ট প্লীহা রোগগ্রস্ত শিশুকে কোলে নিয়ে চোখের জল ফেলছেন। এই দেখাই আসল দেখা। এই জগৎকে রবীন্দ্রনাথ দেখলেন এবং তখন থেকেই গ্রামবাসীর উন্নয়নের কথা রবীন্দ্রনাথের মনে এলো। রবীন্দ্রনাথ গ্রামোন্নয়ন শুরু করলেন, ভারতবর্ষকে দেখলেন এবং তার হাতে ওই পল্লী জীবন নিয়ে অসংখ্য গল্প বেরিয়ে এলো, যে গল্পগুলি আমরা গল্পগুচ্ছে পাই। আবার যখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হলেন, তখন নগর জীবনকে দেখলেন, মধ্যবিত্ত মানুষকে দেখলেন, যা তিনি এর আগে সেভাবে দেখেননি। তাহলে পল্লী বাংলা দেখলেন, নগর বাংলা, এই দুই জীবনের তিনি অভিজ্ঞতা সঞ্চয় করলেন। নগর বাংলার মধ্যবিত্ত জীবনে শিক্ষা, সাহিত্য, রাজনীতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যে রূপটা দেখলেন, সেটা সেই বাঙালিরই যার কথা তিনি ছিন্নপত্রে এবং ছোট গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন গল্পগুচ্ছে।
এই বঙ্গ চেতনার যে সূচনা সেটা আমরা রবীন্দ্রনাথের আগে কার কাছে পাই? বঙ্কিমচন্দ্রের মধ্যে। আদি বঙ্গ দর্শনে বঙ্কিমচন্দ্র বাংলাদেশ ও বাঙালি নিয়ে অনেক প্রবন্ধ লিখেছিলেন। কেন? উদ্দেশ্য ছিল বাংলাকে আত্মসচেতন করে তোলার জন্য। বাঙালি জাতি চেতনার একটা সংঘবদ্ধ রূপ তিনি দিয়েছিলেন বন্দে মাতরম গানে। সপ্তকোটি কণ্ঠ বাঙালির, তার জননী বঙ্গভূমি। রবীন্দ্রনাথ এই বন্দে মাতরম গানে সুর দিলেন। শুধু সুর দিয়েছিলেন তাই না, কলকাতার কংগ্রেসের অধিবেশনে এই গানটিও তিনি গেয়েছিলেন। যে দেশের তিনি বন্দনা করলেন কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানে কলকাতায়, সেই দেশকে তিনি বাংলার পল্লীতে, নগরে, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান জনগণের মধ্যে, জনজীবনের মধ্যে অনুভব করলেন। একটু আগে যে বললাম, কয়েক বছর আগে যখন তিনি প্রথম গেছেন পূর্ব বাংলায়, তখন মানুষের দুঃখ, দারিদ্র্য, পরাধীনতায় জর্জর মানুষগুলোর বেদনাকে প্রকাশ করার ভাষা খুঁজছিলেন তিনি। এতদিন সৌন্দর্য বিলাসী লীলাবিলাসের কবি, তার ব্যাকুলতা প্রকাশ পেল 1300 বঙ্গাব্দে লেখা এবার ফিরাও মোরে কবিতায়। কি বললেন? এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসারের তীরে, হে কল্পনে রঙ্গময়ী, দুলায় না সমীরে সমীরে, তরঙ্গে তরঙ্গে, আর ভুলায় না মোহিনী মায়ায়। বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হলো, তখন সত্যি সত্যি রবীন্দ্রনাথ কল্পনার জগৎ ছেড়ে বাস্তব জগতে ফিরে এলেন। আমরা নৈবেদ্যের কবিতায় তার ছায়া পাই। বঙ্গভঙ্গে প্রস্তাব যখন হলো, তখন রবীন্দ্রনাথের দেখা এই যে বাঙালি হিন্দু মুসলমান, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, তার চেতনাতে আঘাত এসে পড়ল, রবীন্দ্র চেতনায়। তিনি অনুভব করলেন এতদিন এত দুঃখ দারিদ্র বিপর্যয়ের মধ্যেও বাঙালি যে জীবনটাকে, যে অস্তিত্বটাকে রক্ষা করে এসেছে, আজ সেই অস্তিত্বটাই ফাটল ধরাবার সৃষ্টি করা হচ্ছে। সেখানে একটা ফাটল ধরানো হচ্ছে, ফাটল দেখা দিয়েছে হিন্দু মুসলমান ভাগ করার ফলে। তাদের ঐক্যে আঘাত আনতে উদ্যত হয়েছে শাসক ইংরেজ। আমরা এখানে মনে করতে পারি বাংলা হিন্দু মুসলমান রায়টের প্রথম বলি কিন্তু রবীন্দ্রনাথের পরিবারে বলেন্দ্রনাথ ঠাকুর। তার হয়েছিল কলকাতার বুকেই, তাকে ইট দিয়ে মেরে ফেলা হয়েছিল, ইট ছুড়ে। যাই হোক, রবীন্দ্রনাথ দেখছেন বাঙালির মধ্যে এই যে বিভেদ সৃষ্টির চেষ্টা, এটা শুধু রাজনৈতিক সমস্যা না, এটা ছিল বাঙালির সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার সমস্যা। বলছেন এটা বাঙালির সমাজের সমস্যা। বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথের কর্মধারা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের এই কথাই মনে হয়। তিনি একটা জিনিস মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ কখনো উগ্র রাজনীতি পছন্দ করেননি, উগ্র বিরোধিতা পছন্দ করেননি। এই যে বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি নামলেন, এইখানে শাসক ইংরেজের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত হবার থেকে তিনি বললেন আত্মগঠন করো, আত্মপ্রতিষ্ঠা করো, আত্মবিশ্বাস নিয়ে এসো। বলছেন আত্মগঠন যদি না করি তাহলে কোনো সমাধানই স্থায়ী হবে না। বাঙালিরা যদি সংহত না হয়ে আত্মপ্রত্যয় সৃষ্টি করে তুলতে না পারে, তাহলে ইংরেজের এই যে বিভেদ সৃষ্টির প্রয়াস, এটা কখনো আমরা ব্যর্থ করতে পারবো না। এই বঙ্গভঙ্গ প্রতিরোধের মুহূর্তেও রবীন্দ্রনাথ কিন্তু বিরোধমূলক আদর্শের কথা বলেননি, তিনি মিলনমূলক আদর্শের কথা বলেছেন, যা ছিল তার বরাবরের আদর্শ। এই বাংলা বিভাগের সম্ভাবনা যখন এলো, তখনই রবীন্দ্রনাথ আমাদের সতর্ক করে দিলেন। এই প্রস্তাবটা যখন প্রকাশিত হলো, তখন শাসক পক্ষ থেকে নানা কৌশলে জনমত তৈরি করার চেষ্টা করা হলো। লর্ড কার্জন, যেটা বললাম, পূর্ববঙ্গে গিয়ে গরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের সঙ্গে হিন্দুদের বিভেদ ঘটাবার চেষ্টা করে আনুকূল্য আদায়ের চেষ্টা করলেন। এইভাবে পশ্চিমের হিন্দুদের থেকে পূর্বের মুসলমানদের পৃথক করে দিতে চাইলেন। কিছু মুসলমান এতে সায় দিলেন, অধিকাংশ মুসলমান কিন্তু হয় নিষ্ক্রিয় থাকলেন, না হয় তারা বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিলেন। ব্যারিস্টার আব্দুর লতিফ এ নিয়ে একটা প্রস্তাবও করলেন বঙ্গভঙ্গ আন্দোলনের পক্ষে। রবীন্দ্রনাথ দেখলেন হিন্দু মুসলমানের ঐক্য বাঙালি জাতি হিসেবেই আমাদের বেঁচে থাকার জন্য দরকার।
ঘটনার আগের থেকেই ইংরাজের নীতি নিয়ে আমাদের দেশে আলোচনা চলছিল। বৈষম্য নীতি, ইউনিভার্সিটি বিল তার মধ্যে একটা। এইসব ব্যাপারে রবীন্দ্রনাথ বিচলিত হয়ে বুঝেছিলেন যে এইভাবে একটা একটা উপলক্ষ ধরে আন্দোলন করে কোনো লাভ নেই। তখন একটা জাতীয় শিক্ষা পরিষদ গঠনের পরিকল্পনা করা হলো। রবীন্দ্রনাথ এই জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক বক্তৃতাও দিয়েছেন। এই সময়ে তিনি একটা কল্পনা করছেন স্বদেশী সমাজ। স্বদেশী সমাজ বঙ্গভঙ্গ আন্দোলনের আগে থেকে করছিলেন, যখন পূর্ব বাংলায় উনি দুঃখ দারিদ্র গ্রামের লোকেদের দেখলেন। রবীন্দ্রনাথের উদ্দেশ্য কী ছিল? বাঙালি স্বয়ংভর হয়ে উঠুক। তার উদ্দেশ্য ছিল শাসকের মুখাপেক্ষী না থেকে যথাসম্ভব নিজেদের সমস্যা নিজেদের মেটানো। আপনারা যদি সেই সময় জমিদার রবীন্দ্রনাথের কথা পড়েন তাহলে দেখবেন সেখানে তিনি নাইট স্কুল করছেন, হাসপাতাল করছেন এবং ট্রাক্টর দিয়ে চাষ করার কথা ভাবছেন যাতে কারোর উপরে নির্ভর করতে না হয়। ছোট ছোট শিল্পর কথা ভাবছেন, তার গ্রামের প্রজাদেরকে নিয়ে শিক্ষার কথা ভাবছেন। কাজে এই জিনিসগুলো তখন ভাবছেন। এমনকি পান্থিতে একটা সুতার কল খুললেন তাঁত শিক্ষা দেবার জন্যে। একটা কবি, আমরা কিন্তু একে চিনি না এই কবিকে। কাজেই এই তখন থেকে তিনি শুরু করে দিয়েছেন। তো আমরা কি দেখি যে এই স্বদেশী সমাজের উপলক্ষ্য কী ছিল? শাসকের মুখাপেক্ষী হয়ে না থেকে নিজেদের সমস্যা নিজে মেটানো। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা স্বরাজ পড়ি গান্ধীজির, হিন্দ স্বরাজ, কিন্তু সেটা কিন্তু 1916 পরে, গান্ধীজি এদেশে আসার পরে। যখন রবীন্দ্রনাথ এই কাজটা করছেন তখন কিন্তু গান্ধীজি আসেননি। একজন কবি বোধহয় পৃথিবীতে একমাত্র যিনি এই ধরনের গ্রামের কথা ভাবছেন, এই ধরনের আন্দোলনের কথা ভাবছেন। রবীন্দ্রনাথ বিশেষ করে সমাজ শব্দটার উপরে জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ একটা জিনিস লক্ষ্য করেছিলেন, আমরা সবাই এটা ইতিহাসও বলে যে ভারতবর্ষ কখনই রাজনীতি নির্ভর দেশ ছিল না। ভারতবর্ষ বরাবরই ছিল সমাজ নির্ভর দেশ। দেশের সমাজই এতদিন দেশের নিয়ম নীতিকে পরিচালনা করে এসেছে, রাষ্ট্র নয়। সেটা মুসলিম আমলেও সেই জিনিসটা কিন্তু বলবৎ ছিল। বিভিন্ন প্রবন্ধে রবীন্দ্রনাথ এই বিশেষত্বটাকে ব্যাখ্যা করেছেন ইংরাজ সমাজের বিপরীতে, যে আমাদের দেশের সমাজটাই বড়। ইংরাজ আমলেও সেই সমাজই আমাদের নির্ধারক হন, কোনো রাষ্ট্র নয়। আমরা নিজেদের সমস্যা নিজেরাই মেটাবো। আপনারা যদি ছিন্নপত্র পড়েন তাহলে অনেক জায়গায় আপনারা এটা দেখতে পাবেন। এই যে নিজের সমস্যা নিজে মেটাবো, ইংরাজের মুখাপেক্ষী হব না, এটাই ছিল রবীন্দ্রনাথের অভিপ্রায় গান্ধীজির হিন্দ স্বরাজের অনেক আগে। একটা অসাধারণ প্রবন্ধ লিখলেন স্বদেশী সমাজ। 1905-এ বেরোলো ভান্ডার পত্রিকা। সেখানে ভান্ডার পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ নিজেই। ভান্ডারে কি নিয়ে আলোচনা হতো? বাংলায় প্রাইমারি শিক্ষা, জলকষ্ট, বিভিন্ন বাঙালিদের যে সমস্যা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। লিখতেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, নগেন্দ্রনাথ ঘোষ, হীরেন্দ্রনাথ দত্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রভৃতি মনীষীরা। এসব বিষয়ের যখন আলোচনা হচ্ছে তখন এর পরিপ্রেক্ষিতে ছিল বঙ্গচ্ছেদ, বঙ্গ বিভাগের ছবিটা। ভারত সচিব যখন অনুমোদন করলেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র তখন বিদেশি দ্রব্য বর্জনের একটা প্রস্তাব দেন। রবীন্দ্রনাথ বর্জন কিন্তু সমর্থন, নীতি হিসেবে সমর্থন করেননি। আপনারা যারা ঘরে বাইরে পড়েছেন বা সিনেমা দেখেছেন, সেখানে নিখিল হাসা সন্দীপের এই বিরোধের মধ্যে আপনারা এই ছবিটা দেখেছেন। রবীন্দ্রনাথ বর্জন চাননি, তিনি বোঝাতে চাইলেন যা তাঁর বক্তব্য ছিল। কিন্তু দেখা গেল এই বঙ্গভঙ্গ আন্দোলনটা ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিয়ে নিল। রবীন্দ্রনাথের মূল কথা ছিল রাগ করিয়া স্বদেশী হওয়া নয়, স্বদেশকে ভালোবাসি বলিয়াই স্বদেশী হইব। কিন্তু দেশপ্রেমটা তখন এই স্বদেশী হওয়ার জন্য স্বদেশী হব অহেতুকভাবে আসেনি, এসেছিল উপলক্ষকে লক্ষ্য করে, বঙ্গ বিভাগকে। কাজে তখনকার রাজনৈতিক নেতারা আজকের দিনের মতোই তারা ভাবলেন এই ইস্যুটাকে ছাড়া আমাদের উচিত হবে না। অতএব চলো, যখন বঙ্গবিচ্ছেদ হচ্ছে এটাকে আমরা রাজনীতির রূপ দিয়ে দিই। 1905 16ই অক্টোবর, আজ 16ই অক্টোবর, সেদিন ছিল 30শে আশ্বিন, বঙ্গ বিভাগ বঙ্গচ্ছেদ কার্যকরী হলো।
তার আগে আসন্ন দিনটির জন্য উদ্বেগ ঘনিয়ে আসছিল। এখানে একটা কথা বলি, আমার খুব খুব মর্মস্পর্শী। এই সময় রবীন্দ্রনাথের, আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথের জীবনের ওপর দিয়ে মৃত্যুর মিছিল বয়ে চলেছিল। এইটা যখন হচ্ছে বঙ্গ আন্দোলন, সেই সময় রবীন্দ্রনাথের মধ্যমা কন্যা রেণুকা টিবিতে আক্রান্ত এবং মৃত্যুপথযাত্রী, জোড়াসাঁকোয় আছেন তখন। আর কবির বাড়িতে প্রত্যেক সন্ধেবেলায় সমস্ত এই নেতারা আসেন, বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে তাদের আলোচনা হচ্ছে। একদিন আলোচনা হতে হতে অনেক রাত্রি হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে। বেরোবার সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার জুতোর ফিতাটা বাঁধতে বাঁধতে রবীন্দ্রনাথকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনার মেজো মেয়ে এখন কেমন আছে, অসুস্থ শুনেছিলাম? খুব শান্ত গলায় রবীন্দ্রনাথ উত্তর দিলেন, আজ বিকেলে সে মারা গেছে। তার মুখে যেন কোনো কিছু হয়নি। অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছিল, বা রবীন্দ্রনাথ বরাবরই আত্মহারা কখনো হননি, এবং নিজের যে বেদনা সেটাকে কখনোই কারোর কাছে প্রকাশ করার জন্য করতে তাকে দেখা যায় না, এত মৃত্যুর মিছিলের মধ্যে দিয়েই। কাজেই আগের থেকেই এসব চলছে, আগের থেকেই বঙ্গভঙ্গের কথা সব আসছে, উদ্বেগ ঘনিয়ে আসছে। 22শে আশ্বিন ছিল বিজয়া দশমী। পরের দিন বাগবাজারে পশুপতি বসুর বাড়ির উঠানে প্রাঙ্গণে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই যে বঙ্গ বিভাগ হচ্ছে, এতে আমাদের কি করা উচিত বাঙালির, রবীন্দ্রনাথ সে কথাটা বললেন। কি বললেন আমি একটু পড়ছি। আজ হইতে বাংলাদেশের ঘরের মিলন এবং দেশের মিলন যেন এক উৎসবের মধ্যে আসিয়া সঙ্গত হয়। আজ হইতে প্রতি বৎসরে এই দিনকে কেবল বান্ধব সম্মেলন নহে, আমাদের জাতীয় সম্মেলনের এক মহাদিন বলিয়া গণ্য করিব। রবীন্দ্রনাথ আরো বললেন, আজ সায়াহ্নে গঙ্গার শাখা প্রশাখা বাহিয়া ব্রহ্মপুত্রের কুল উপকূল দিয়া একবার বাংলাদেশের পূর্বে পশ্চিমে আপন অন্তরের আলিঙ্গন বিস্তার করিয়া দাও। আজ বাংলাদেশের সমস্ত ছায়াতরু নিবিড় গ্রামগুলির উপরে এতক্ষণ যে শারদ আকাশে একাদশীর চন্দ্রমা জ্যোৎস্নাধারা অজস্র ঢালিয়া দিয়াছে, সেই নিস্তব্ধ সুচিরুচির সন্ধ্যাকাশে তোমাদের সম্মিলিত হৃদয়ের বন্দে মাতরম গীতধ্বনি এক প্রান্ত হইতে আরেক প্রান্তে পরিব্যাপ্ত হইয়া যাক। একবার করজোর করিয়া নতশিরে বিশ্বভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বঙ্গদর্শন পত্রিকায় তিনি রাখি বন্ধনের প্রস্তাব করলেন। বললেন, আগামী 30শে আশ্বিন অর্থাৎ 16ই অক্টোবর বাংলাদেশ আইনের দ্বারা বিভক্ত হইবে, কিন্তু ঈশ্বর যে বাঙালিকে বিচ্ছিন্ন করেন নাই, তাহাই বিশেষ রূপে স্মরণ ও প্রচার করিবার জন্য এই দিনটিকে আমরা বাঙালির রাখি বন্ধনের দিন করিয়া পরস্পরের হাতে হরিদ্রা বর্ণের সুতা বাঁধিয়া দেব। রাখি বন্ধনের মন্ত্রটি এই, ভাই ভাই এক ঠাঁই। এই সঙ্গে ওই দিনটিতে অরন্ধনের প্রস্তাব করলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি লিখলেন সে আশ্চর্য সুন্দর উপাখ্যান বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। তাহলে দেখুন, একটা আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের বিষয়টি কি না, আমরা ভাই ভাই হিন্দু মুসলমান নির্বিশেষে হাতে হলুদ মঙ্গলসূত্র রাখি বেঁধে দেব। মন্ত্র ভাই ভাই ঠাঁই ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। দেশে অরন্ধন কখন হয়? আমাদের পূজা পার্বণে কোনো কোনো দিনে, বিশেষ দিনে অরন্ধন হয়। এবং মেয়েরা কি করলেন? বঙ্গলক্ষ্মীর ব্রত। তাহলে এটা কি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল? না, রবীন্দ্রনাথের কাছে ছিল এক সাংস্কৃতিক আন্দোলন। আমরা দেখি যে রবীন্দ্রনাথ তার আগেই বেঙ্গলি বলে একটা পত্রিকা ছিল। সেই বেঙ্গলি পত্রিকা ইংরাজি পত্রিকা, কিন্তু সেখানে বাংলা হরফে একটা খবর বেরোলো। খবরটা কি লেখা হলো? রাখি সংক্রান্তির ব্যবস্থা। লেখা হলো, দিন এই বৎসর 30শে আশ্বিন 16ই অক্টোবর, আগামী বৎসর হইতে আশ্বিনের সংক্রান্তি, ক্ষণ সূর্যোদয় হইতে রাত্রি প্রথম প্রহর পর্যন্ত।
নিয়ম উক্ত সময়ে সংযম পালন। উপকরণ হরিদ্রাবরণের 3 সুতার রাখি। মন্ত্র ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। অনুষ্ঠান উচ্চ নীচ হিন্দু মুসলমান বিচার না করিয়া ইচ্ছামতো বাঙালি মাত্রেই ডান হাতে রাখি বাঁধা। যে অনুপস্থিত ব্যক্তিদেরকে এই মন্ত্রটি লিখিয়া ডাকে বা লোকের হাতে পাঠাইবেন। আমরা দেখছি সেই দিনটা এসে পড়ল। রাখি বন্ধন উৎসব হলো কলকাতায়। কলকাতায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হলো। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক লিখেছেন, 30 আশ্বিন প্রভাতে রবীন্দ্রনাথকে পুরোভাগে রাখিয়া, দেখুন রবীন্দ্রনাথ কোথায় মিশে গেলেন? জনসাধারণের সঙ্গে। এবং ওই জনসাধারণ, অত অগণিত মানুষের সামনে কে সেই শোভাযাত্রাকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন? রবীন্দ্রনাথ। জীবনে একবার, আর কোনোদিন রবীন্দ্রনাথকে দেখা যায়নি এইভাবে মানুষের মধ্যে নেমে এসে একটা আন্দোলনকে সামনে দাঁড়িয়ে সেটিকে পরিচালনা করতে। রবীন্দ্রনাথকে পুরোভাগে রাখিয়া বহু গণ্যমান্য ব্যক্তি, আপামর জনসাধারণ এক বিরাট শোভাযাত্রা করিয়া গঙ্গা তীরে সমবেত হইল। গঙ্গা স্নান করিয়া পরস্পর রাখি বন্ধন করিল। ঘরোয়া বলে একটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, আপনারা পড়তে পারেন, খুব সুন্দর, রানীচন্দ্র অনুলিখন করেছেন। সেখানে এই দিনের কথায় বলছেন যে আরম্ভ হলো রাখি বন্ধন অনুষ্ঠান। রবি কাকা সামনে দাঁড়িয়ে সকলকে পরিচালনা করে নিয়ে যেতে লাগলেন। আর কি করলেন ওরা সবাই? না, রবীন্দ্রনাথ হৃদয়োচ্ছ্বাসের বহিঃপ্রকাশ কখনো ছিল না, নিজের আবেগকে প্রকাশ করেনি, কিন্তু সেই দিনে তিনি একটু বিচলিত হয়ে গিয়েছিলেন, আবেগপূর্ণ হয়ে গিয়েছিলেন এবং ঢুকে গেলেন সবাইকে নিয়ে নাকোদা মসজিদে। সেখানে তখন তারা নামাজ পড়ছিল। তারা তো এদেরকে দেখে সচকিত হয়ে উঠল এবং রবীন্দ্রনাথ আবেগে একদম মত্ত হয়ে উন্মত্তের মতন তাদের হাতে রাখি পরাতে লাগলেন। অপর ঠাকুর বলছেন, আমি ভাবলাম এই বোধহয় একটা রায়ের শুরু হলো। আমি ওখান থেকে পালিয়ে চলে গেলাম জোড়াসাঁকো বাড়িতে দারোয়ানদের খবর দিতে। যাই হোক, রবীন্দ্রনাথ যে কিছুটা বিচলিত হয়েছিলেন সে কথা তিনি পরে বলেছিলেন সজনীকান্ত দাসকে। কি বলছেন? সামনে যাকে পেতাম তার হাতেই বাঁধতাম রাখি, সরকারি পুলিশ কনস্টেবলদের বাদ দিতাম না। মনে পড়ে একবার একজন কনস্টেবল হাত জোর করে বলেছিল, মাফ করবেন আমি মুসলমান। কিন্তু দৈনিক পত্রগুলিতে গঙ্গা তীরের বিরাট একটি খবর বেরিয়েছিল, বিডন স্কোয়ারে একটি সভা হয়েছিল ইত্যাদি। যাই হোক, এবং সেদিন এখান থেকে কি হলো, দুপুর 3:30টার সময় 294 আপার সার্কুলার রোডে ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। সেখানে 2000 লোকের উপযোগী শামিয়ানা খাটানো হয়েছিল। আর এই ভিত্তিপ্রস্তরে যখন মাটিটা খোঁড়া হয়েছিল তার নিচে একটা কাঁচের বাক্সর মধ্যে তখনকার দিনে প্রচলিত মুদ্রা, ইন্ডিয়ান মিরর কাগজ, বেঙ্গলি কাগজ, অমৃতবাজার পত্রিকা, হিন্দু পেট্রিয়ট, টেলিগ্রাফ, ইন্ডিয়ান নেশন, নিউ ইন্ডিয়া, সঞ্জীবনী, বঙ্গবাসী, হিতবাদী, বসুমতী, এই পত্রিকাগুলোকে সেই কাগজের বাক্সে রেখে মাটির নিচে পুঁতে দেওয়া হলো। সবার শেষে সেই বিশাল জনতা পদব্রজে গেলেন আপার সার্কুলার রোড অতিক্রম করে বাগবাজার পশুপতিনাথ বসুর বাড়িতে। মিছিলে রবীন্দ্রনাথও ছিলেন এবং তার সদস্য সঙ্গীত গাওয়া হচ্ছিল। আনন্দমোহন বসু এলেন জীর্ণ শরীরে, তার বক্তব্য লিখে নিয়ে এসেছিলেন ইংরাজিতে, রবীন্দ্রনাথ সেটা অনুবাদ করলেন বাংলায়। এবং এই যে পুরো মিছিলটা এলো, তাদের গলায় 2টি গান ছিল, ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন ততই টুটবে, আরেকটি বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা ঘরা তোমার হাতে এমন অভিমান। এই সময় আমরা দেখি রবীন্দ্রনাথের স্বদেশী গানের জোয়ার আসে। তার এইসব গান বেরিয়েছিল ভান্ডার পত্রিকায়, কিছুটা বেরিয়েছিল বঙ্গদর্শনে। গানগুলির একটা বিশেষত্ব আছে, সেটা এই সবই আমাদের প্রচলিত লোকসঙ্গীতের সুরে, রামপ্রসাদী, বাউল, ভাটিয়ালি, এই সব গানে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি একটা মাতৃমূর্তি দেখা যায়। সেই মাতৃমূর্তি কিন্তু ঐশ্বর্যশালিনী নন, এক হাতটা ছাড়া। রবীন্দ্রনাথ সে মাতৃমূর্তি আমাদের ঘরের মা, সাধারণ ঘরের মা। রবীন্দ্রনাথ দেশের অন্তরকে স্পর্শ করতে চেয়ে এই রকম সুর, এই রকম ছন্দ রচনা করলেন।
উদ্দীপনায় কখনো কখনো আমরা দেখি, ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাত করে শঙ্কাহরম, দুই নয়নে প্রেমের হাসি, ললাট নেত্র আগুন বরণ, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। দুর্গা। মনে হয় এইরকমই কোনো প্রেরণায় এই জননী একসময় কল্পনায় বঙ্কিমচন্দ্রের হাতে হয়ে উঠেছিলেন দশপ্রহরণধারিণী। বঙ্গ বিভাগের উত্তেজনায় বাঙালির হৃদয়কে জ্বালিয়ে তুলবার জন্য মাত্র এক মাসে 1905 সেপ্টেম্বর অক্টোবরে 23টি গান রচনা করেন রবীন্দ্রনাথ। সতীশচন্দ্র মুখার্জির ডন সোসাইটির গানের ক্লাসে এই গানগুলো গাওয়া হতো। আমি গানগুলো একটু বলি, আপনাদের অনেক প্রিয় গান এর মধ্যে আপনারা পাবেন এবং যেগুলো অনেক এখন গাওয়া হয়। যেমন এবার তোর মরা গাগে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, মাকে তুই পরের ঘরে, তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, ছিছি চোখের জলে ভেজা স্নেহার মাটি, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোরে পাগল বলে, ওরে তোরা নাইবা কথা বললি, যদি তোর ভাবনা থাকে আপনি অবশ হলি তবে, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। এর কিছুদিন আগে লিখলেন একটা গান, বাংলার মাটি বাংলার জল, ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন টুটবে, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে ঠেলিস নে ভাই, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, আমাদের যাত্রা হলো শুরু, এখন ওঘো কর্ণধার তোমারে করি নমস্কার, আমরা পথে পথে যাব সারে সারে, আজ সবাই জুটে আসুক ছুটে, আর ওরে ভাই মিথ্যা ভেবো না। এই গানগুলির মধ্যে অনেকগুলি সংকলিত ছিল বাউল পুস্তিকায়। বঙ্গভঙ্গ এবং বিদেশি বয়কট, দ্রব্য বয়কটের ফলে ছাত্র সমাজের মধ্যে একটা অভূতপূর্ব উত্তেজনা দেখা দিল। তাদের কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং স্বামী বিবেকানন্দের বাণী। ইংরেজ সরকার ভয় পেয়ে ছাত্রদেরকে সভা সমিতিতে যোগদান করা আইনত নিষিদ্ধ করে দিল, আদেশ জারি করলো। ফলে তখন রবীন্দ্রনাথ এবং অন্যান্যরা ইংরাজি কর্তৃত্ব বর্জিত জাতীয় শিক্ষার পরিকল্পনা গঠন করলেন এবং সেই তপবনের আদর্শের শিক্ষাকে রবীন্দ্রনাথ জাতীয় শিক্ষার মধ্যে নিয়ে আসতে চাইলেন, অন্যতম পরিকল্পনা করলেন, অনেক বক্তৃতাও দিলেন। কিন্তু রবীন্দ্রনাথ দেখলেন আন্দোলন গতি প্রকৃতি একেবারে রাজনীতিতে চলে যাচ্ছে এবং জাতীয় শিক্ষা পরিষদে যারা করছিলেন তারাও কিন্তু একটু বিদেশি শিক্ষার দিকেই ঝোঁক দিচ্ছেন। রবীন্দ্রনাথের যে আদর্শের শিক্ষা যেটা তিনি ভেবেছিলেন সেদিকে তারা মোটেই চাইছেন না। রবীন্দ্রনাথ তার আদর্শকে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রমে রূপ দেবার জন্য ওই আন্দোলন থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন। 1911 সাল বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, অর্থাৎ বঙ্গ ভাঙল না, ইংরাজ সেই আদেশটা তুলে নিল। কিন্তু বঙ্গভঙ্গ তখন রদ হলেও 1947 সালে আমাদেরই রাজনীতির নেতারা, আমাদেরই দেশপ্রেমিক নেতারা ইংরাজের সেই প্রস্তাবকে সই করে মঞ্জুর করে বাংলাকে ভাগ করে দিলেন। অত্যন্ত রক্তাক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলা ভাগ হলো, বাংলা ভাগই হয়ে গেল। নমস্কার।